কারণ হ্যাঁ, জামাতের অনলাইনে একটা খুব দীর্ঘদিনের প্রতিষ্ঠিত একটা ইকোসিস্টেম আছে, সেটার মাধ্যমে আমরা অনলাইনে সেটা দেখতে পাচ্ছি। কিন্তু বাস্তবে কিভাবে আমি আসলে জানি, যেমন ধরুন দুনিয়ার এমন কোন পোল নাই যেটা জামাত ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপির চাইতে 4 গুণ ভোট পায় না। ডাজ ইট মিন যে জামাত সফল হয়ে গেছে এটা করে? আসলে আমার কাছে মনে হয় না। সো অনলাইনে আপনি এই ধরনের একটা ইকোসিস্টেমের কারণে একটা পারসেপশন আছে, যেটা আমরা অনলাইন দেখি প্রচুর, কিন্তু তাদের এটা ফ্যাক্ট, এটা আমি মানি, তাদের এই ক্ষেত্রে পারফরম্যান্স অনেক ভালো। ওকে, এটা আপনি অনলাইনের কথা বলছেন, কিন্তু যদি আমরা বাস্তবতার কথা চিন্তা করি তাহলে আমরা জামাত ইসলামের নেতাদের কিন্তু এটা বলতে শুনছি যে তারা এবার ক্ষমতায় যাবে, এই আশাবাদ তারা ব্যক্ত করছে, অন্যদের প্রতিশ্রুতি দিচ্ছে। এই জায়গাটা ব্যারিস্টার শাহরিয়ার কবির একটু মন্তব্য শুনি যে জামাত ইসলাম তো 18টির বেশি আসন কখনো পায়নি, কিন্তু সেই জায়গা থেকে ক্ষমতায় যাবে। আমরা জামাত নেতার মুখে এটাও শুনছি যে কোনো সিট ঢাকায় আমরা দেব না, এরকম কথা আমরা শুনেছি। তাহলে আসলে বিষয়টা কি, মানে ভোট হঠাৎ করে জামাত ইসলামে এত আসবে বলে আপনারা কেন মনে করছেন? ম্যাজিকটা কোথায়? আচ্ছা, প্রথম কথা হলো আমার ভাই যেটা বললেন যে হ্যাঁ অনলাইন পোল বোধহয় প্রথম আলোটা ছিল, তাই না? ওটাতে ওদের একটা ড্রাস্টিক ইয়া ছিল। আর যাই হোক, ওটা বিষয় না। এখানে যেটা বললেন শোনেন, আপনি যদি ক্ষমতায় যেতে চান আপনাকে প্রথমে বিশ্বাস করতে হবে আপনি ক্ষমতায় যাবেন। আপনি যদি নিজে বিশ্বাস না করেন যে আমি ক্ষমতায় যাব, তাহলে আপনি মানুষকে কিভাবে পথ দেখাবেন? বাংলাদেশ জামাতে ইসলাম আমি যতটুকু জানি, বলবো না, এই সামিটের পরে, মানে তাদের যে ইন্টারকন্টিনেন্টাল যে সামিট, তারপরে আমি মানে বিশ্বাস করি, খালি বিশ্বাস করি না, আমি এটা বিশ্বাস করি যে বাংলাদেশকে আগামীতে 5 বছর যদি বেস্ট ডেলিভারি কেউ দিতে পারেন এবং ইন্টেলেকচুয়ালি এবং রিসোর্সফুলি এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা যদি কায়েম করতে পারেন, তাহলে জামাত ইসলামের অল্টারনেটিভ কিছু নাই। দ্যাট ইজ মাই পারসেপশন। কেন এই কথাগুলো বললাম? যে বাংলাদেশ জামাত ইসলাম 4-5টা কথা বলছেন, তার মধ্যে একটা হচ্ছে, প্রথম জিনিস হচ্ছে দুর্নীতি। তারপরে কি বলছেন যে কর্মক্ষম করতে হবে লোককে, এবং কেমন করে করা হবে, কিভাবে করা হবে, রিসোর্সটা কোথায় থেকে আসবে। এটা এরকম না যে আমি ফ্যামিলি কার্ড দিব, ধরে নেন বললাম 2 লাখ কোটি টাকা আমার দরকার প্রতি মাসে ফ্যামিলি কার্ডে, এইভাবে কিন্তু দেয়নি। ওই দিন প্রতিটা প্রজেকশনে বলা হয়েছে কোনটা কি, এবং উইমেন এম্পাওয়ারমেন্ট কিভাবে করা হবে, কেমন করে করা হবে, ইন ডিটেলস ইজ দেয়ার। খালি তাই না, কি মনে করেন যে আগে শেষ করে দিব, খালি তা না, ওখানে যারা উপস্থিত ছিলেন দে আর দ্য ফাইনেস্ট পিপুল অফ আওয়ার কান্ট্রি, এবং যারা অনেকেই সেদিন যারা এনবিআর এর চেয়ারম্যান, এক্স সেক্রেটারিরা, বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসররা যারা এসছেন, তারা ডেডিকেশন বছরের পর বছর দিয়ে এসে আজকে যে জায়গায় গেছে। সো প্রথমে কয়েকদিন আগে একজন বোধহয় বলছিলেন, উনি একজন সাংবাদিক, যে জামাতের অর্থমন্ত্রী কে হবেন এটাও জামাতের দেখানোর মানে ক্যাপাবিলিটি নাই। তো আমার মনে হয় সেদিন যারা যারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের মনে হয় এই জিনিসটা হয়েছে যে একজন অর্থমন্ত্রী না, ওখানে 10 জন অর্থমন্ত্রী হওয়ার মতন লোক ওখানে, ক্যাপাবল লোক ওখানে আছে। তারা কি জামাতের নেতা নাকি তারা জামাত, এই বলে দিলাম, জামাতের আবার মতো সমর্থক যারা মন প্রাণ দিয়ে জামাতকে পছন্দ করে দীর্ঘদিন। একটু আগে বললাম না যে দীর্ঘদিন। আপনাকে একটা জিনিস একটু বলি, এটা না বললে একদম। আজকে আমাকে আমার এক ফ্রেন্ড, হি ইজ দ্য প্রফেসর অফ কার্ডিফ ইউনিভার্সিটি এবং হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট রিসার্চার, তার অনেকগুলো বই আছে, তার নাম হচ্ছে মোকাররম হোসেন। সে মোকাররম হোসেন ভাই আমাকে বলছে, আচ্ছা আপনি আমার নাম তো বললেন না, অনেকের নাম বললেন। সো হি ওয়াজ দ্য ফাইনেস্ট, ওয়ান অফ দ্য ফাইনেস্ট। জুবায়ের হচ্ছে মিশিগান ইউনিভার্সিটির প্রফেসর, বুয়েটের ফার্স্ট বলে তার মানে হচ্ছে যোগ্য লোক আছে। তাহলে এই যে কথাটা আপনি বললেন না একটু আগে, এই যে একটা ন্যারেটিভ তৈরি করা যে জামাত ক্ষমতায় গেলে জামাত দেশ চালাতে পারবে না, আমার মনে হয় এই ন্যারেটিভটা অসত্যতা, অসত্যতা প্রমাণ করে দিয়েছে। আমি এখন দুটো প্রশ্ন আপনাকে করি। জামাত দেশ ক্ষমতায় গেলে দেশ কিভাবে পরিচালনা করবে সেটা তো আমরা বুঝতেই পারছি না, কারণ আপনাদের এখানে এক একজন এক এক রকম কথা বলছেন। আপনি বলছেন ইনসাফ কায়েম করার কথা, কিন্তু জামাতের নেতারা তো নিজেদের প্রতি ইনসাফ করছে না, কারণ জামাতের নেতাদের মনে একটা মুখে একটা আনতে হচ্ছে। ভোটের জন্য আপনারা প্রান্তিক জায়গায় গিয়ে বলছেন শরিয়া আইন কায়েম করবেন, কিন্তু আবার বিভিন্ন জায়গায় ইন্টারন্যাশনাল মিডিয়াতে, সিভিল সোসাইটিতে আপনারা বলছেন যে সেটা আপনার ইসলামে শরিয়া আইন কায়েম করবেন না। সেই জায়গায় প্রথম তো আপনার নিজের প্রতি ইনসাফ করতে হবে, সেটা আমরা ঘাটতি আমি মনে করছি। সেই জায়গা থেকে আমার কনসেপশন হচ্ছে এদেশের মানুষ ঠিকই বুঝে গেছে যে ইনসাফ কি জিনিস, এবং বাংলাদেশ জামাত ইসলামের আমির যেখানে যেখানে যাচ্ছে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হচ্ছে, লোক বোঝে বলে সে যাচ্ছে, এবং লোক বোঝে বলে জামাত ইসলামের ডাকে সাড়া দিচ্ছেন। ইনশাআল্লাহ আগামী এটা লোকের মধ্যে ছেড়ে দেয়। ভোটে যদি ভাবে যে আপনি ইনসাফ করতেছে না, নিজেদের মধ্যে দ্বিচারিতা আছে, জামাতের ভোট দিবে না।
আর যদি ভাবে যে না বাংলাদেশ জামাত ইসলাম যেটা মুখে বলে সেটাই কাজ করে দেখায়, তাহলে লোক ভোট দিবে। আচ্ছা, সো লিভ ইট টু দ্য পিপল, ইনশাআল্লাহ। আর 12 তারিখ আর বেশি দিন নাই, ডেফিনেটলি আপনারাও আর বেশি দিন নাই ভোট। এই জায়গায় থাকবেন, এটা আশা করি, যেটা মানুষের উপরে ছেড়ে দিবেন। কোনো নেতা যেন না বলে যে আমরা আসন দেব না, সেটা শুনতে চাই না। এটা ভালো, এটা ঠিক না। আমি আপনাকে এটাকে দেখে বললে এটা খারাপ বলছি। আমি এই কার্ড নিয়েও আমরা একরকম রাজনীতি দেখছি, আপনি জানেন। সেই বিষয়টা আমরা কথা বলবো যে বিএনপি যে ফ্যামিলি কার্ডের কথা বলেছে, সেই বিষয়ে আমরা জামাত থেকে যেরকম মন্তব্য শুনেছি বা এনসিপির নেতাদের কাছ থেকে যেরকম মন্তব্য শুনছি, সেটা আমার কাছে মনে হচ্ছে যে ঠিক খারিজ করে দেওয়া, প্রথমেই খারিজ করে দেয়া নেগেটিভ মন্তব্যর মধ্য দিয়ে। এমনকি আপনি জানেন যে তারেক রহমান বস্তিবাসীদের জন্য যে বাসস্থানের কথা বলেছে, সেখানেও তাদেরকে উচ্ছেদ করা হবে, এই ধরনের মন্তব্য আমরা শুনেছি। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? আমরা আসলে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দেখছি না, কিন্তু ঠিক খারিজের একটা রাজনীতি এখানে আছে। আর জামাতের যে প্রপোজালগুলো নিয়ে এসেছে, আমরা এখানে পলিসি ডায়ালগের কথা উনি বললেন যে এই প্রোগ্রামে যে আলাপগুলো হয়েছে, সেই প্রস্তাবনাগুলোকে আপনি কি দেখেন? যেমন আপনার 1 লাখ ছাত্রকে ঋণ দেওয়ার ব্যাপার বলা হচ্ছে, মেধাবী ছাত্রকে। আপনার মন্তব্য শুনতে চাই ডক্টর জাহিদুর রহমান। তার আগে একটু জামাতে দেশ চালানোর মানুষ আছে, মানে জামাত যদি ক্ষমতায় চলে যায়, বহু মানুষ দল বেঁধে হাজির হতে পারে, ক্ষমতার সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা সবাই কম বেশি করে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে সংবিধান অনুযায়ী আপনি মন্ত্রীর ক্ষেত্রে টোটাল মন্ত্রিসভার 10%-এর বেশি টেকনোক্র্যাট হওয়া যাবে না। মানে শাহরিয়ার কবির ভাইকে যদি মন্ত্রী করা হয়, উনি টেকনোক্র্যাট হিসাবে, শাহরিয়ার ভাই টেকনোক্র্যাট হিসাবে হবেন। এখন 10% অনলি, বাকি 90% তো পলিটিশিয়ানদের মধ্যে আসতে হবে। ইনফ্যাক্ট আলাপ ছিল এটা যে তার পলিটিশিয়ানদের মধ্যে যারা নির্বাচন করে এমপি হবেন তার মধ্য থেকে হওয়া। সো ওখানে বসে সচিবরা বসে আছেন, প্রফেসররা বসে আছেন, যারা জামাতের সমর্থক, ওয়েল উইশার, শাহরিয়ার ভাইয়ের মতো, তারা তো জামাতের সদস্য নন, তারা তো এমপি ইলেকশন করছেন না। সো আপনি 10% দিয়ে দেশ চালাবেন? আপনি না। প্রশ্ন ছিল ওই জায়গাটায়। সেটা এই জন্য আমার কাছে মনে হয় অনেক টেকনোক্র্যাট আসতেই পারে ক্ষমতায় আসলে। দলের মধ্যে যে ধরনের তারা যে পলিসির কথা বলছেন, পরস্পরের প্রতি যে ধরনের কথা বলে, আমি মনে করি আসলে এই জিনিসগুলো আরেকটু মানে অ্যানালাইটিক্যাল হওয়া দরকার। যেমন আমার মনে আছে শেখ হাসিনার সময় আমরা দীর্ঘ সময় এই কাজগুলো করার চেষ্টা করেছি। শেখ হাসিনাও কিন্তু মানুষকে ইন্টেলেকচুয়ালি কতগুলো তথ্য দিয়ে উন্নয়ন বিক্রি করতে চেয়েছেন। আমার মাথা পিছু আয় কিন্তু এত হয়ে গেছে, তো পার ক্যাপিটা ইনকাম কি হয়, ভারতের চাইতে কিভাবে আমাদের বেশি হয়ে গেল, আমরা তার চাইতে ধনী হয়ে গেলাম, আমাদের জিডিপি গ্রোথ কত, আমরা তখন এগুলোকে ধরে ধরে ডিমান্ড করার চেষ্টা করেছি। এগুলো আসলে আমিও আপনার সাথে একমত যে আরো কনস্ট্রাকটিভলি এটার ক্রিটিসিজম করা দরকার ছিল। যেমন ধরুন যে আমাদের পলিসির মধ্যে আমি অন্তত একটা জায়গার দিকে বেশি খেয়াল করেছি, যেহেতু আমি ডাক্তারি না করলেও হেলথে জামাত কি করছে, তারা জিডিপি 6 to 8% এখানে খরচ করবেন বলছেন। আচ্ছা, এখন WHO সাজেশন হচ্ছে আমাদের মতো দেশের জন্য এটা 5% করা। আচ্ছা, আমি বিএনপিটায় আসি। বিএনপি পর্যায়ক্রমে ধাপে ধাপে বাড়িয়ে এটাকে 5%-এ নেবে বলছে। আমি মনে করি এক টার্মে 5%-এর জিডিপিতেও নেওয়া ইম্পসিবল। এটা বাংলাদেশে গত বাজেটেও জিডিপির 0.9 বা তার নিচে অ্যালোকেশন ছিল হেলথে। তো এটাকে আপনি খুব ফানি ব্যাপার আছে, মানে জামাত এসে ম্যাজিক করে দিতে পারবে না ফর গডস সেক। আমাদের ওনারা যতই সৎ থাকুক, ওনাদের ভাষ্য মতো যদি থাকে না, কারণ এই আমলাতন্ত্র এগুলো নিয়ে চলবে। আপনি বরাদ্দকৃত টাকাও ফেরত আসে উন্নয়ন বাজেট থেকে প্রতি বছর, মানে আপনি খরচ করার ক্যাপাবিলিটি নেই আপনাদেরকে যতটুকু দেওয়া হয়েছে। এখন জামাত যখন 6.8% হেলথে দেওয়ার কথা বলে, এখন আমাদের ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে 9-10 মধ্যে ওঠানামা করে। তার মানে হচ্ছে আমরা যদি 10% ধরি, আপনি 7-8% যদি খরচ করেন হেলথে, বাকি এত সব সেক্টর, সরকারের অপারেটিং কস্ট, রাজস্ব বাজেট, বেতন, তারপর সেখানে জামাতের একটা প্রস্তাব আছে যে আপনার রাজস্ব কর চাপটা কমিয়ে দেবে মানুষের উপর, সেটা সুতরাং সে জায়গাতেও আপনার যে না উল্টো, এটা উল্টো হলো। ওনারা কি বলছে সেটা বলি। ওনারা ইভেন ইনকাম ট্যাক্স 19%-এ আনবেন, ভ্যাট 10%-এ আনবেন, এতে তো রাজস্ব আরো কমে যাবে। কিন্তু ওনারা আবার বলছেন যেটা যে ট্যাক্স নেট বাড়াবেন, যে বহু মানুষ দেয় না, ওটা বাড়িয়ে আনবো। তো আমরা এই এক্সিস্টিং সিস্টেম দিয়ে আসলে এগুলো পেরে উঠবেন না, আমরা এই আলাপটাই করতে চাই। তার মানে আপনি যা রাজস্ব পাবেন একটু যদি বাড়ানো, প্রায় পুরোটা স্বাস্থ্যে দেওয়ার পর বাকি সব টাকা কি আপনি লোন করবেন? আপনি কি বিদেশি অনুদানের জন্য বসে থাকবেন নাকি? যে বলেছিলেন যে বিদেশ থেকে জাকাত আনবো, এগুলো করে চালাবেন। এই আলাপগুলো আসবে। আমি এটা শুধু জামাতকে বলছি না, জামাত বিএনপি সবাইকে, প্রত্যেকটা বিএনপির ফ্যামিলি কার্ডটা নিয়েও এখানে আমি কথা বলতে চাই। আপনার কাছে কি মনে হয় যে বিএনপি ফ্যামিলি কার্ডটা ক্ষেত্রে আসলে কি আপনার তখন কি ট্যাক্স করার উপর একটু বাড়াতে হতে পারে, নাকি অন্যান্য কোন জায়গা থেকে আপনার একটা সমস্যা আছে? দলগুলো কি করছে জানেন? বাংলাদেশের, এটা শুনতে খারাপ শোনাবে,
বাংলাদেশের এই 9-10% ট্যাক্স জিডিপি রেশিও দিয়ে বাংলাদেশ কোথাও যেতে পারবে না। সাউথ এশিয়া স্ট্যান্ডার্ডে 18 থেকে 20, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তানেরও ইভেন আমাদের চাইতে বেশি। সো আমাদের এটা বাড়াতেই হবে। এখন দলগুলোর সমস্যা কি জানেন? দলগুলো এই কথা খুব বলতে চায় না। এটার সাথে একটা নির্বাচনের সমস্যা আছে। মানে আপনি ধর আরেক পক্ষ শোরগোল করা শুরু করবে, এখন বলবে না পরবর্তীতে গিয়ে চাপিয়ে দেবে, ব্যাপারটা এরকম। আমার মনে হয় এটা করতে হবে, কোনো করা ছাড়া কোনো উপায় নেই, করতে হবে। আচ্ছা, আমরা বলেন তো 4 কোটি মহিলাকে 2,500 টাকা করে দেন আপনি, তাহলে আপনার 1,20,000 না, 4 কোটি সবাই পাবে না, নেবে না, নেবে না। এটা অ্যাজাম্পশনের কথা বলি, যেখানে আপনি যেটা আপনাকে সমর্থন করে বলতেছি 7,90,000 কোটি টাকা আমার টোটাল বাজেট। জি, সেখানে যদি আপনি ফ্যামিলি কার্ডে 1,20,000 কোটি টাকা দিয়ে দেন, তাহলে এটা কি ফিজিবল হবে? আমি আসছি। না, সেখানে আমরা অল্টারনেটিভ ওয়েজ থাকতে পারে। এখানে ব্যবসায়ী আছে, ব্যবসায়ী কমিউনিটিজের ওখানে ফিজিবিলিটির কথা বলি। আমাদের যতগুলো পরিবার আছে, আমার ভাই, বোন, কাজিন, আমি হিসাব করে দেখেছি আমাদের কোনো পরিবারই কার্ড নেবে না। ইনফ্যাক্ট এই কথাটা বলা হচ্ছে। এটা কেন বলা হচ্ছে জানেন? আপনি যখন খুঁজে খুঁজে দরিদ্রদেরকে দিতে যান, এর মধ্যে নানান রকম কারচুপি হয়। রাদার ইটস আ ব্রিলিয়ান্ট ডিসিশন যে আপনি কি নেবেন, আপনিও তো একটা পাবেন। শাহরিয়ার ভাই নেবেন, ওইটাই, ওই তো ইউনিভার্সাল ব্যাপারটা- কার্ড সিস্টেম হলো আলাদা। এতে সুবিধা হচ্ছে ওই কারচুপিটা হবে না। কেউ যদি আপনার আমার মত হয়ে নিতে চাই, এটা এই অসততা যদি করব, কিন্তু এই সংখ্যা কমে যাবে। না, এই অসততা তো বন্ধ করতে হবে। সেখানে মনিটরিংটাও খুব ইম্পর্টেন্ট নিশ্চয়ই রাখতে হবে। অসততার প্রশ্ন নাই, এখানে অসততার প্রশ্ন নাই। যিনি নেবেন তিনি সব। এটা অনৈতিক হবে। ধরুন আমি যদি নেই, কিন্তু নিচ্ছে আমি তো এন্টাইটেড, আমি নিচ্ছি না, সুতরাং অসততা না, কিন্তু এটা অনৈতিক হবে আমি মনে করি আর কি। ওকে, আমরা তো এটা একটু উল্টো ব্যাপার, এজন্য এত টাকা লাগবে না। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আমি আপনার কাছে আসি। আমরা দেখলাম যে জামাতের আমির শফিকুর রহমান তিনি একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন জামাতের নেতাকর্মীরা জুলুম নির্যাতন সহ্য করে দেশেই ছিলেন, দেশ থেকে কোথাও মুচলেকা দিয়ে পালিয়ে যাননি। যে দলের নেতারা দেশ ও দেশের মানুষকে ভালোবাসে তারা দেশ ছেড়ে পালিয়ে যায় না বলে তিনি মন্তব্য করেছেন। এই মন্তব্যটা যে তিনি করলেন, কার সম্পর্কে করেছেন সেটা আমরা সকলেই জানি। তার সাথে তিনি আবার জাতীয় সরকারও করতে চেয়েছেন। এই পাশাপাশি আমরা এটাও জানি যে জামাতের অনেক নেতাও দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং অন্য দলে আওয়ামী লীগের ভেতরে জামাত এবং শিবিরের অনেকে তারা ঢুকেছিল এবং সেটার নেপথ্যে কারণ আমরা শুনি যে উপায় ছিল না। একটু শুনতে চাই আমি যে আসলে কেন, মানে যদি প্রশ্ন হচ্ছে কি, আমার কাছে এই প্রশ্নের উত্তরটা সত্যি আমি খুব মানে মনক্ষুণ্ণ হয়ে যখন শুনি। এটা অনেকে বলে উনি তারেক রহমানকে ইন্ডিকেট করে বলছে। উনি বেগম খালেদা জিয়াকে, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার 2 সন্তানকে, আমি নিজের চোখে দেখা, অন্য কারো কথা বলতেছি, আমি অন্য কারো কথা বলতে পারবো না, যে আমিরে জামাত যেভাবে ধারণ করেন উনি, যে অনেকেই একটা জিনিস মনে করেন, তো একটা প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেলেন, তার পুরা মন্ত্রিসভা পালিয়ে গেলেন। কি বেগম খালেদা জিয়া এই দেশ ছেড়ে পালিয়েছেন? না। বেগম খালেদা জিয়াকে জোর করে পাঠানো গেছে? না। তার আত্মীয় স্বজন দরখাস্ত করছে যে ওনাকে দেশের বাইরে পাঠানো। আপনি কি একটু ক্লিয়ার করবেন তাহলে উনি কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন? বলতেছি উনি কি বলতেছেন, আবার আপনি যেটা বলছেন সেটা আমার কাছে এটা একদম জলজ্যান্ত পরিষ্কার। সেটা হচ্ছে উনি তারেক জিয়াকে মিন করে বলেননি। গত 14 বছর আমরা যে নিপীড়নের শিকার হয়েছি, আপনি একটা জিনিস দেখেন যে আমরা বেগম পাড়ার কথা বলি, বিভিন্ন কথা বলি, মুসলেকা দিয়ে যখন কথাটা বলেন না, তখন একটা জিনিস বলেন, প্যারোলে ছিল কে? জনাব তারেক রহমান, তাই না? আর তারেক রহমান সাহেবকে প্যারোল থেকে ওনাকে চিকিৎসার জন্য দেশ থেকে বাধ্য করা হয়েছে যেতে, এ বিষয়ে তো কোনো সন্দেহ নাই। এবং কোকোর যে অবস্থা, কোকো তো আর সেইটা নিতেই পারলেন না, আল্লাহ তাকে পৃথিবী থেকে নিয়ে গেলেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। একটা মা তারপরও যায়নি। কিন্তু ওই সময় জামাতে ইসলাম কেন, যে কোনো লোক, আমি হলেও দেশ ছেড়ে চলে যাবো, আমিও চলে গেছি। বললাম যে ওই সব বড় কথা বলে, কথার কথা বলে লাভ নেই। ওই সময় আমি হলেও চলে যেতে বাধ্য হব এবং আমিও চলে গেছি দেশ ছেড়ে। তাহলে এইখানে 2টা জিনিস, একটা হচ্ছে মীর কাসেম আলী ভাই যেমন তার কি ফেস করার জন্য আমেরিকা থেকে বাংলাদেশে চলে আসছেন মামলা হওয়ার পরে, এইগুলোর রাজনৈতিক যে কথাগুলোকে, এগুলোকে ওইভাবে সিরিয়াসলি নিয়ে এসে, আমার কাছে যেটা মনে হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির উনি বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ধারণ করে বলেই সব সময় বলছে জাতীয় সরকার গঠন করা হবে। এবং এই কথাও বিএনপি একসময় কোনো এক নেতা বলছিল, ওটা কানে নেওয়ারও দরকার নেই যে আমরা জামাত ইসলামকে নিব না, তা না। এই দেশ রাষ্ট্র গঠন করতে গেলে আগামী 5 বছর একটা জাতীয় সরকার দরকার। কারণ আওয়ামী লীগ যে অবস্থায় রেখে গেছে, এবং এই যে আমরা যেটাকে বলি আমাদের জনগণের সরকার, ডক্টর ইউনূসের সরকার,
ওনারাও গত 1.5 বছরে দেশকে যে জায়গায় নিয়ে যাওয়ার কথা সেটা নিয়ে যেতে পারেনি। এখন যদি বিভেদ তৈরি করা হয় দেশটা পিছিয়ে যাবে। এখন একমাত্র সমাধান জাতীয় সরকার গঠন করে, যেটা 5 তারিখে হয়নি, সেই জাতীয় সরকার গঠন করে আমাদেরকে সামনে আগাতে হবে। এখন পিছিয়ে তাকিয়ে এগুলো দেখে লাভ নেই। আর আমরা যদি এগুলোই একজন আরেকজনের দিকে যাই, কথার কথা ময়দানে, ওই যে বললাম না আমি একটু আগে, যে ভোটের জন্য আমরা অনেক কথা বলি, কারণ ভোট ব্যাংক দুটো সমান, দুইজনেরই ভোট ব্যাংক ওই 65% থেকে ভাগ হবে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে এই কথাগুলো আমিরে জামাত কখনোই তারেক জিয়াকে মেনশন করে বলেননি, বরং রেদার তিনি এটা হয়তো বুঝাতে চাইছেন যে আমরা জুলুম নির্যাতন এগুলো সহ্য আমরা করে একটু ভোট গেছি। ব্যাংক নিয়ে একটু শুনতে চাই ডক্টর জাহিদুর রহমান, আপনি কি মনে করেন ভোট ব্যাংকে আওয়ামী লীগের ভোট কোন দিকে যেতে পারে? আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য আমরা অনেক চেষ্টা দেখছি। ব্রেকে যেমনটি বললাম আমি, সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের তার ক্যাম্পেইনে ফার্স্ট ডেতে আমরা সেখানকার আওয়ামী লীগের নেতাকে মঞ্চে নিয়ে আমরা তার পক্ষে ভোট চাইতে আমরা দেখিয়েছি। সো এখানে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগ ফ্যাসিস্ট দল আমরা যেমন শুনছি বক্তব্যে, কিন্তু রাজনীতির মাঠে তারা আওয়ামী লীগের প্রার্থীদের কাছে নিচ্ছে, আগের যারা নির্বাচিত প্রার্থী ছিল তাদেরকে কাছে নিয়ে ভোট চাইছে, সেই প্রবণতাও দেখছি। আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের ভোট আসলে জামাতের পক্ষে অনেকটা যাবে? দুটো প্রশ্ন, সেটা হলো আমিই করি, সেটা হলো ওরা কাদেরকে ভোট দিবে এবং দিলে কেন দেবে। আমি মনে করি জামাত একটা অংশের ভোট পাবে। মানে অনেকের মনে হতে পারে যে আওয়ামী লীগ জামাতে ভোটে দেওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। আমি প্রায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কথা বলি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গত দুটো নির্বাচনে দেখা যাবে তৃণমূল কংগ্রেসের ভোটের পার্সেন্টেজ একই আছে, বিজেপির যত পার্সেন্ট ভোট বাড়ছে সেগুলো ঠিক তত পার্সেন্ট কমছে কংগ্রেস এবং সিপিআইএম এর। মানে সিপিআইএম এর মতো একটা বাম দল বিজেপিকে ভোট দিচ্ছে মমতাকে দুর্বল করার জন্য। সো আওয়ামী লীগের একটা কেন্দ্রীয় সিদ্ধান্ত থাকলেও থাকতে পারে বিএনপি যথেষ্ট শক্তিশালী যেন না হয়ে ওঠে, সেই জন্য জামাতকে ভোট দাও। আবার জামাত বেশ শক্তিশালী হয়ে ওঠা, ভারত মুখে বলে যে আমরা জামাতকে পছন্দ করি না, কিন্তু বিজেপি, ভারত মানে বিশেষ করে বিজেপি ন্যারেটিভের জন্য এটা খুব ভালো, কারণ বিজেপি দেখাতে পারবে যে দেখো বাংলাদেশে কিন্তু এক্সট্রিমিজম উঠছে, ইসলামিস্ট, তো আমাকে লাগবে তোমার, ইত্যাদি ইত্যাদি। আর এই যে আমাদের নির্বাচনের কিছুদিন পরই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, কিন্তু আওয়ামী লীগ চাইলেও কি সব আওয়ামী লীগের মানুষ জামাতকে ভোট দেবে? এই যে জামাত মামলা খুব একটা করে নাই, যারা মামলার মধ্যে পড়েছেন তাদেরকে তারা অনেক সাহায্য করার চেষ্টা করছেন, আমি মনে করি দেবে না। আওয়ামী লীগের একটা বড় অংশের ভোটার যারা 71কে খুব সিরিয়াসলি দেখেন সবকিছুর পর, ইভেন তারা শেখ হাসিনা পছন্দ নাও করতে পারেন, মানে আওয়ামী লীগের সমর্থক যারা এখনো আছেন তারা মানে এই না যে তারা শুধু শেখ হাসিনারই নেতৃত্ব মানেন, সেটা আছে। একই সাথে একটা বিরাট একটা অংশ আছে তারা সেকুলার মানসিকতার, তারাও আসলে শেখ হাসিনা বললেও জামাতকে গিয়ে ভোট দেবে আমার মনে হয় না। সুতরাং ওই ভোটটা ভাগ হবে, ওটা যে একেবারে একসাথে কোনো দিকে চলে যাবে জামাতের দিকে বা বিএনপির দিকে আমার কাছে মনে হয় না। আর কিছু লোকাল ফ্যাক্টরস থাকে, সবকিছু মিলে এটা যথেষ্ট বিভক্ত ভোটই হবে। ওকে, আমাদের শেষ করতে হবে, একেবারে শেষ সময়ে এসেছি। আমি ব্যাসার শারীর কবির আপনার কাছে দুটি প্রশ্ন আছে, চেষ্টা করি দুটি প্রশ্নে আনতে। একটি হচ্ছে যে আমরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডি নাম্বার কালেক্ট করতে দেখছি এবং সেখানে অনেকের অভিযোগ আছে তারা জামাতের কর্মী, নারীদের মোবাইল নাম্বার সংগ্রহ করা হচ্ছে। ব্যক্তিগত তথ্য জামাত ইসলাম কেন সংগ্রহ করছে ভোটারদের? আচ্ছা, প্রথমে আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে জাহিদ ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করতে চাই। প্রথম কথা হলো ডক্টর মোহাম্মদ তাহের, যদি আমি জানি না, যদি উনি আওয়ামী লীগের কাউকে নিয়ে প্রথম দিন জনসভা করে থাকে, এটা ন্যাক্কারজনক এবং এটা আমি যদি না উনি করেছেন, আমার কাছে এভিডেন্স আছে। ওই জন্য বলতেছি যদি করে থাকেন এটা ন্যাক্কারজনক এবং আমি তীব্র প্রতিবাদ করতেছি, তারে করা ঠিক হয়নি। আওয়ামী লীগের কোনোভাবে পুনর্বাসন বাংলাদেশ জামাত ইসলাম করবে এটা আমি বিশ্বাস করি না। যদি আমি যেদিন দেখতে পাবো সেদিন থেকে আমি জামাত ইসলাম করবো না, আপনার মাধ্যমে বলে দিলাম। কারণ আওয়ামী লীগে, আর দ্বিতীয় কথাটা হচ্ছে আওয়ামী লীগের ভোট বলে কিছু নাই, ভোট ভোটই। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে সুইং ভোট, সুইং ভোট, এটা ভাইয়ের সাথে একদিন আমাদের আলোচনা হয়েছিল। আপনি দেখবেন লাস্ট সার্ভে গুলোতে কত সমর্থকরা আওয়ামী লীগকে ভোট দিয়ে এসেছে, সেভাবে তো বলছেন। দেখেন লাস্ট সার্ভেতে আসছে 5% লোক হচ্ছে ভোট দিবে না, ভোট কেন্দ্রে যাবে না। সো আওয়ামী লীগের ভোট তো আর 5% না। এবং আরেকটা জিনিস আছে, 5%-এর বাইরে আপনি যদি দেখতে চান তাহলে আওয়ামী লীগ কিন্তু বারবার, গত পরশু দিনে বোধহয় তারা বলছে যে ভোট কেন্দ্রে যাবা না, ভোট দিবা না এবং হানাতে পার্টিসিপেট করবে না। তাহলে আওয়ামী লীগের একদম সুস্পষ্ট অবস্থানটা কি যে তারা এই ভোটে পার্টিসিপেট করবে না। এখন কথা হলো যে জনগণ তাদের কথা শুনবে না, তারা তো ফ্যাসিস্ট, তারা এই দেশ চলে গেছে, মানুষ তো বোঝে। তাই আওয়ামী লীগকে যারা আগে ভোট দিত তারা দেখবে এবার জামাত এবং বিএনপির মধ্যে কারা ভালো তাকে ভোট দিবে।
এখানে জামাতের ভোট বলে ফ্যাক্টর, এবং কেউ যদি শেষ করে দিতে হবে একেবারেই সময় নেই। লাস্ট কোশ্চেনটা আমি করছি আপনাকে। বরগুনা জেলা জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শামীম আহসান একটি কথা বলেছেন। তিনি বলেছেন ডাকসু ছিল মাদকের আড্ডাখানা এবং বেশ্যাখানা। আপনি আমাকে বললেন যে কোন প্রমাণের ভিত্তিতে এই কথা আপনারা বলছেন? বললাম এটা ধিক্কার জানায়, তার এটা বলা উচিত হয়নি, এবং সে যদি বলে থাকে এটা অবশ্যই দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আচ্ছা, আমরা শেষ করে দিচ্ছি এই আশাবাদ রেখে যে আপনাদের বিরুদ্ধে আর কখনো জান্নাতের টিকিট বিক্রি হবে এরকম অভিযোগ আমরা শুনি না। আল্লাহ একমাত্র জান্নাত দিতে পারে। ব্যারিস্টার শারিক এবং ডক্টর জাহিদুর রহমান দুজনকে অশেষ ধন্যবাদ। জামাত ইসলাম করলে আপনি জান্নাতে যাবেন এই কথাটা ঠিক না। জামাত ইসলাম করলে একটা লোক খাঁটি মুসলমান হবে ঠিক না, কিন্তু জামাত ইসলাম যে কথাটা বলেন কোরআন এবং সুন্নাহর আলোকে, সেটাকে ফলো করলে আপনি জান্নাতে যেতে পারেন। আর গত ফ্রাইডেতে আমি নওগাঁতে একটা জনসভায় একটা বক্তব্য দিছি। সে বক্তব্যটা এইটা বলেছিলাম যে মানুষকে 3টা কোশ্চেন জিজ্ঞাসা করা হবে মারা গেলে। একটা হচ্ছে মান দিনুকা, মান রব্বুকা, মান নবিউকা। ওখানে আমি বলছিলাম যে মান দিনুকা, দিন যদি প্রতিষ্ঠা করতে আপনি না পারেন, না চান, বা যে দল দিন প্রতিষ্ঠা করতে না চায় তাদেরকে যদি আপনি সমর্থন না করেন, তাহলে আপনি কবরে যে কি উত্তর দিবেন। এবং ওখানে আমি এক কথা বলছিলাম যে নওগাঁর ক্ষেত্রে ওই আসনের ক্ষেত্রে বলছিলাম যে দলই দিন কায়েম করতে চায়, কোরআন এবং সুন্নাহর আলোকে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়, তাদেরকে ভোট দেন। যেহেতু নওগাঁ 5-এ ওই জায়গায় আর কেউ নাই, তো অ্যাটলিস্ট জামাত ইসলাম আছে, জামাত ইসলামকে ভোট দেন, দিয়ে আর আপনি কবরে যে বলতে পারবেন আল্লাহ কিছুই করতে পারেনি, তুমি বলছিলা রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য, দিন কায়েমের জন্য আমাকে কাজ করতে হবে। ওখানে জামাতে ইসলাম ছিল, তারা বলছিল কোরআন এবং সুন্নাহর আলোকে কি রাষ্ট্র পরিচালনা করবে, আমি দাঁড়িপাল্লাকে ভোট দিছি। এই কথাটাই রূপক অর্থে বলা যে তাহলে আমি অ্যাটলিস্ট একটা উত্তর দিতে পারলাম। সো এর বেশি বাইরে কোনো কিছু আমার নাই। কিন্তু আপনি তো জানেন যে নির্বাচনের যে বিধিমালা, সেই নির্বাচনী বিধিমালা অনুযায়ী আপনি যদি ধর্মীয় সেন্টিমেন্টকে ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে সেটা নির্বাচনী বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এটা একটি বিষয়। আর তাছাড়া আপনি যে যুক্তি দিচ্ছেন, সেই যুক্তিতেও আপনি কোনো একটি দলকে ভোট দেওয়ার মধ্য দিয়ে সেই দল কি কায়েম করবে, সেখানেও কিন্তু আপনার প্রশ্ন আছে। আপনাদের জোটে ছিল যে দল, সেই দল কিন্তু এর আগেও বলেছে জামাত ইসলাম ইসলামের শত্রু। আমরা কদিন আগেও তাদের কাছ থেকে এরকম কথা শুনেছি। সুতরাং এবং জামাত ইসলামী আপনি বলছেন কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করবে। জামাত ইসলামী নেতাদের মুখ থেকে আমরা শুনেছি জামাত ইসলাম ইসলাম শরিয়া আইন কায়েম করবে, কিন্তু জামাত ইসলামী কিন্তু কদিন আগে স্পষ্ট করেছে জামাত ইসলামের নেতা সৈয়দ মোহাম্মদ তাহের, তিনি বলেছেন, যদিও জামাতের আমিরের মুখ থেকে আমরা এটা শুনিনি, যে জামাত ইসলাম আসলে ইসলামিক কোরআন শাসনের আলোকে যে দেশ শাসনের যে কথাটি ছিল, বা ইসলামী শরিয়া আইন কায়েমের ব্যাপারে যেটা ছিল আলোচনা, যেটা আমরা দেখি যে অন্যান্য নেতারা বলেন নির্বাচনী প্রচারণা, তিনি বলছেন সেটা করবেন না। তাহলে এখানেই তো আমরা স্পষ্ট না যে জামাত ইসলাম আসলে ইসলামী শরিয়া আইন করতে চায় কিনা, এবং এই সমালোচনাটাও আছে যে জামাত ইসলাম আসলে ইসলামের শত্রু কিনা। আমি নির্বাচনী প্রচারণার জায়গা থেকে আপনাকে একটু জানতে চাই যে আপনি কি তাহলে নির্বাচনী আইন লঙ্ঘন করছেন কিনা? অনেকগুলো কথা বলে ফেলছেন, তো নোট নিতে নিতে চলে গেছে। আচ্ছা, প্রথম জিনিস হচ্ছে আপনি বলছেন যে নির্বাচনী আইন লঙ্ঘন করা হচ্ছে কিনা, যেহেতু একটা দল ইসলামের কথা বলছে। যেমন আপনাকে একটু বোধহয় মনে করে দিই, কয়েকদিন আগে একটা দল, আমার মতো ক্ষুদ্র লোকের কথা বাদ দেন, কেউ একজন বলছিল জামাত ইসলাম বোধহয় শিরক করতে বলেছে বলে ভূমিকম্প হয়েছে, এরকম একটা বোধহয় আমি শুনিনি, আমি দেখছি। এবং আজকে আমি একটু আগে পেপারে দেখলাম, সেটা হচ্ছে যে একটা দল, বিশেষ একটা দল মানুষকে শিরক করাচ্ছে। সো আমার কাছে মনে হয়েছে, আমি একজন মুসলমান হিসাবে আমি যদি বলি যে অমুক দলকে তুমি ভোট দাও যারা আমি কোরআন এবং সুন্নাহকে পালন করে, এটাতে মনে হয় যারা প্রথম থেকেই করে আসে, আজও করে আসতেছে, সামনেও করে যাবে বলে যাকে বিশ্বাস করি, এটা নির্বাচনী আইন বিধি লঙ্ঘনের কিছু নাই। কারণ ওখানে যা নির্বাচনের আইন বিধি লঙ্ঘনের যেটা আছে, ধরে নেন এইভাবে আপনাকে বলি যে মহাসচিব, বিএনপির মহাসচিব এর আগে বলছিলেন যে বিএনপিতে শরিয়া আইনের কোনো ব্যবস্থা নেই। পরবর্তীতে কিন্তু তিনি বলছেন যে শরিয়া আইনের আমরা গেলে শরিয়ার বিরুদ্ধে কোনো কিছু করব না। ঠিক সেরকম এটা কি কেন যে বিএনপি ধারণ করে ইসলামিক চিন্তা চেতনা। আর আপনি যে জিনিসটা বলছেন যে মানে
নির্বাচনী আইন লঙ্ঘন হবে তখনই যেটা শেখ হাসিনা 96 সালে করেছিলেন, মাথায় হেজাব দিয়ে হঠাৎ করে এসে তসবি নিয়ে নেমে গেলেন। আচ্ছা, এবার ডক্টর মোহাম্মদ তাহেরের কথা যেটা বলছেন, যেহেতু আমিরে জামাত এই বিষয়ে বলেননি, আর বাংলাদেশ জামাত ইসলাম একটা পলিসি সামিট করেছে, সেই পলিসি সামিটে বাংলাদেশ জামাত ইসলাম পুরা দেখিয়ে দিয়েছে তারা কি ধরনের রাষ্ট্র ব্যবস্থা চায়, কি ধরনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে এবং কোরআন ও সুন্নাহর আলোকে কেমন করে হবে। দেখেন, শরিয়া কিন্তু ওয়ান অফ দ্য কম্পোনেন্ট অফ দ্য ইসলামিক স্টেট। প্রিয় আপনাকে দর্শক, ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার আগামীকাল ঠিক রাত 10টায়। ভালো থাকুন সবাই।